নবম ও দশম শ্রেণী। আর অধ্যায় হচ্ছে পর্যায় সারণী। তাহলে চলো শিক্ষার্থীরা আজকে আমরা পর্যায় সারণী সম্পর্কে একটু জেনে নিই। পর্যায় সারণী হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম অনুযায়ী তাদের বৈশিষ্ট্যের আলোকে নির্দিষ্ট ছকে যদি সাজানো হয় তাহলে সেই ছকটাকে আমরা বলতেছি পর্যায় সারণী। শিক্ষার্থীরা এখানে তোমাদের জন্য আমি একটি পর্যায় সারণীর আনুমানিক চিত্র এঁকে দিয়েছি। শিক্ষার্থী খেয়াল করো, লক্ষ্য করো, এখানে এই যে কতগুলো নির্দিষ্ট ছক দেখতে পাচ্ছ, এইভাবে কতগুলো লম্বালম্বী ছক আছে, এই লম্বালম্বী রেখা আর কতগুলো আনুভূমিক রেখার সাহায্যে আমাদের মৌলগুলোকে এই ছকের ভিতরে আবদ্ধ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের পর্যায় সারণী। আমাদের বইটাকে যদি আমরা দেখি তাহলে বইয়ের ঠিক ৬২ পৃষ্ঠায়, শিক্ষার্থীরা দেখা যাচ্ছে নিশ্চয়ই, বইয়ের ঠিক ৬২ পৃষ্ঠায় আমাদের পর্যায় সারণীটার খুব সুন্দর একটা ছবি প্রকাশিত হয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা পর্যায় সারণী সম্পর্কে জানার আগে কেন এই পর্যায় সারণী বা মৌলগুলোকে সাজানোর প্রয়োজন হলো সেটা একটু জেনে নিই। এই পর্যন্ত আবিষ্কৃত মৌল সংখ্যা হচ্ছে টোটাল ১১৮টি। তাহলে ১১৮টি মৌল সম্পর্কে আমি যদি এক একটা মৌল সম্পর্কে, যেমন ধরো শুধু সোডিয়াম সম্পর্কে আমি জানলাম, শুধু সোডিয়াম সম্পর্কে যদি আমি জানি, পরবর্তী আরেকটা মৌল হচ্ছে ক্লোরিন। এইভাবে ১১৮টা মৌলকে একটা একটা করে যদি আমি জানতে চাই তাহলে অনেকটা সময় সাধ্য ব্যাপার। তাহলে এই সময় সাধ্য ব্যাপারটাকে সংক্ষিপ্ত করে নেওয়ার জন্যই বিজ্ঞানীরা তাদের যথেষ্ট পরিশ্রম দিয়ে পর্যায় সারণীর মতো একটি সারণী উপস্থাপন করেছেন। তবে এর ইতিহাসটা আমরা যদি দেখি, সর্বপ্রথম মৌলগুলোকে সাজানোর জন্য যে প্রচেষ্টা চালানো হয়, প্রথম যিনি প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। ১৭৮৯ সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে মৌলগুলোকে ভাগ করার চিন্তা করেন। তখন অবশ্য এতগুলো মৌল, ১১৮টি মৌল ছিল না, কম সংখ্যক মৌল ছিল। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে এই মৌলগুলোকে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটা ধাতু আর একটা হচ্ছে অধাতু। যে ধাতুগুলোকে বলা হতো উৎকৃষ্ট মৌল আর অধাতুকে বলা হতো নিকৃষ্ট। এইভাবে তিনি তাদেরকে দুটি ভাগে বিভক্ত করলেন। এরপরে যে বিজ্ঞানী মৌলগুলোকে ভাগ করা বা সাজানোর ব্যাপারে অবদান রেখেছেন তিনি হচ্ছে বিজ্ঞানী জোবেরাইয়ার। ১৮২৯ সালে এই জোবেরাইয়ারের প্রদত্ত সূত্রটিকে বলা হয় ট্রয় সূত্র। জোবেরাইয়ারের যে সূত্র সেটাকে বলা হচ্ছে ট্রয় সূত্র। কেন ট্রয় সূত্র? ট্রয় মানে আমরা জানি হচ্ছে ৩। এখানে বিজ্ঞানী জোবেরাইয়ার দেখালেন যে তিনটি মৌল, ধরো তিনটি মৌল আমরা যদি উদাহরণ হিসেবে এখানে নেই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম, এই তিনটা মৌল প্রথম আর তৃতীয় মৌল, প্রথম আর তৃতীয় মৌলর এই ২৩, অ্যামোনিয়াম ২৭, এই দুইটার পারমাণবিক ভর, আবারও বলছি খেয়াল করো শিক্ষার্থীরা, জোবেরাইয়ার ত্রয়ী সূত্র অর্থাৎ তিনি তিনটি মৌলকে সাজালেন, তাদের পারমাণবিক ভর, এই যে পারমাণবিক ভর ২৩ আর ২৭ উনি যোগ করলেন, ২৩ আর ২৭ যোগ করে উনি ২ দিয়ে ভাগ করলেন। যেই ভাগফলটা বের হলো সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ভরের কাছাকাছি। এই জন্য যেহেতু তিনি তিনটি মৌলকে নিয়ে কাজ করেছেন তাই এই সূত্রটাকে বলা হচ্ছে ট্রয়ী সূত্র। এরপরে যে বিজ্ঞানী এসে চেষ্টা করেছিলেন, যিনি আবার মৌলগুলোকে ভাগ করা বা সাজানোর চেষ্টা করলেন, তিনি হচ্ছে নিউল্যান্ড। ১৮৬৪ সালে যে সূত্রটি দিয়েছিলেন, যেভাবে মৌলগুলো সাজিয়েছিলেন তাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, অষ্টক শব্দ মানে হচ্ছে ৮। তাহলে শিক্ষার্থীরা নিউল্যান্ড কয়টা মৌলকে নিয়ে চেষ্টা করেছেন? ৮। সেহেতু তিনি চেষ্টা করেছেন ৮টি। উনি কি বললেন? উনি বললেন যদি আমরা ৮টা মৌলকে পরপর সাজাই, ধরো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এভাবে ৮টা মৌল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর্গন, সালফারের পর ক্লোরিন, আর্গন, এখানে ৮টা মৌল হয়। ৮এর পরে আমরা যদি আবার চলে আসি পটাশিয়াম, ক্যালসিয়াম, স্কেন্ডিয়াম, টাইটেনিয়াম, ভেনিয়াম, উনি কি বলেন? এভাবে আরো যাওয়া যায়। তো এভাবে উনি বলেন যদি তুমি ৮টি মৌলকে
মিল আমরা দেখতে পাবো। এই জন্য এই সূত্রটাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। এরপরে বিজ্ঞানী মেন্ডেলিভ উনি মূলত পর্যায় সারণীর একটি এভাবে ছকাকারে মৌলগুলোকে প্রকাশের একটি ধারণা দিয়েছিলেন এবং শুধু দেননি, উনি মৌলগুলোকে 12টি আনুভূমিক সারি ও 8টি ধারা স্তম্ভ ভাগ করেছিলেন যখন মৌলের সংখ্যা ছিল মাত্র 63টি। 63টি মৌল থাকলেও তিনি টোটাল ভর করেছিলেন 67টি। ভর করে উনি বলেছিলেন যে এখানে কিছু ফাঁকা ভর রাখা হয়েছে, যেই ফাঁকা ভরগুলোতে আবার মৌল আবিষ্কৃত হবে। তো দেখা গেছে ভবিষ্যতে পরবর্তীতে সত্যি আরো অনেক মৌল যেটা 63 থেকে বর্তমানে 118তে এসে পৌঁছেছে। এইভাবে মৌলগুলো বৃদ্ধি পেতে থাকে। তো মেন্ডেলিভ যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রটা হলো মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী যদি সাজানো যায় তাহলে ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো পরবর্তীতে দেখা যায় 118টা মৌল আমরা ইলেকট্রন বিন্যাস আবিষ্কার করলাম, পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হলো, তখন সেইটাকে বিজ্ঞানী মোসেল সংশোধন করে দিলেন। বিজ্ঞানী মোসেল সেটাকে সংশোধন করে বললেন যে আমি যদি সংশোধিত করি মৌলগুলোকে সংশোধন করে উনি যে সূত্রটা দিলেন সেটাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্রতে উনি শুধুমাত্র পারমাণবিক ভর, মেন্ডেলিভ যেটা বলেছিল পারমাণবিক ভর, আবার বলছি মেন্ডেলিভ বলেছিল মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের অনুযায়ী ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। শুধুমাত্র বিজ্ঞানী মোসেল এই পারমাণবিক ভরের পরিবর্তে উনি বললেন যে পারমাণবিক সংখ্যা। কেন এটা পরিবর্তন করা হলো, কেন পারমাণবিক ভরকে চেঞ্জ করা হলো শিক্ষার্থীরা আমরা একটু দেখে নেই, এই সমস্যাটা আমরা একটু দেখে নেই। এখানে পারমাণবিক ভর অনুযায়ী আমরা যখন সাজাই তখন সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে পটাশিয়ামের আর হচ্ছে এই যে ভরগুলো দেখা যায় পটাশিয়াম আর আর্গন, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39 আর আর্গনের ভর হচ্ছে 40। আবারও দেখো শিক্ষার্থীরা, পটাশিয়াম যার ভর হচ্ছে আমাদের 39 আর আর্গনের ভর কত 40। আবারও বলতেছি পটাশিয়ামের ভর কত 39 আর আর্গনের ভর কত 40। তাহলে এই পটাশিয়াম আমরা জানি এটা একটা ধাতু, শুধু ধাতু না, এটা একটা সক্রিয় ধাতু, ক্ষার ধাতু। আর আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এখন মৌলগুলোকে পারমাণবিক ভর যদি সাজায় তাহলে পটাশিয়ামের পরে কি আসবে আর্গন, তাহলে পটাশিয়াম আর আর্গনকে পাশাপাশি রাখতে হবে, যেটা আদৌ যুক্তিসঙ্গত নয়। কারণ হচ্ছে পটাশিয়াম খুবই সক্রিয় আর আর্গন হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এই সমস্যার জন্যই এই পারমাণবিক ভরকে সংশোধন করে মোসেল বললেন যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি মৌলগুলোকে সাজানো হয় তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা পর্যায় সারণীর ইতিহাসটাকে জেনে নিলাম, এবার একটু পর্যায় সারণীটাকে চিনে নিই। পর্যায় সারণীটাকে আমরা শিক্ষার্থীরা একটু চিনে নিই। তাহলে দেখো শিক্ষার্থী কিন্তু একটু দেখো, এই যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ ছকটা, এই ছকের এই যে ছকটা, এই যে পাশাপাশি এদিকে এই আনুভূমিক যে সারিটা, এদিকে এই আনুভূমিক সারিটাকে বলা হচ্ছে পর্যায় আর লম্ব যে স্তম্ভগুলো আঁকা হয়েছে তাকে বলা হচ্ছে গ্রুপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যায় আছে 1 2 3 4 5 6 7, তাহলে পর্যায় আছে কয়টা টোটাল 7টা আর গ্রুপ আছে কয়টা টোটাল 18টা। দেখো 18টা গ্রুপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে এইভাবে 18টা গ্রুপ রয়েছে। এইবার 18টা গ্রুপ আর 17টা পর্যায় সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা জেনে নেব, সংক্ষিপ্তভাবে জেনে নেব। পর্যায় সারণীর এখানে বৈশিষ্ট্য, 1 নম্বর যে পর্যায় সেখানে কেবলমাত্র 2টা মৌল আছে, একে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। আর 2 আর 3 এ কেবলমাত্র 8টি মৌল আছে, একে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। 4 আর 5 এটা একদম পরিপূর্ণ হয়ে আছে 18টা মৌলকে নিয়ে, যে কারণে এটা বলা হচ্ছে পরিপূর্ণ পর্যায়। আর 6 আর 7 এখানে
চলে আসছে। এই যে আবার বলতেছি ষষ্ঠ আর এই সপ্তম পর্যায়ে কিছু মৌল মূল পর্যায় সারিতে জায়গা দেওয়া যায়নি, কারণ 32টি মৌল। এই কারণে পরবর্তী মৌলগুলোকে এখানে জায়গা দেওয়া হয়েছে। 6 নম্বর পর্যায়ের অংশবিশেষ হচ্ছে ল্যান্থেনাইট সারি, আর 7 নম্বর পর্যায়ের অবশিষ্ট মৌলগুলো হচ্ছে অ্যাক্টিনাইট সারি। এই সারিগুলো এভাবে বিভক্ত করা হয়েছে। এবার আসি আমরা গ্রুপের ক্ষেত্রে। 1 নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপকে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, এরপরে 3 থেকে 12 কে বলা হচ্ছে অবস্থান্তর মৌল, 17 নম্বর গ্রুপ যেটা হচ্ছে হ্যালোজেন নামে পরিচিত, 18 নম্বর এটা হচ্ছে আমাদের আগে বলা হতো শূন্য গ্রুপ, এখন এটার নাম নিষ্ক্রিয়। এখানে নিষ্ক্রিয় মৌল থাকে। তাহলে আমরা এটা চিনে নিলাম। পর্যায় সারণীর ক্ষেত্রে প্রথম যে গ্রুপটা, এই প্রথম গ্রুপে থাকা মৌলগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপে থাকা মৌলগুলোকে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, 3 নম্বর 3 থেকে 12 নম্বর মৌলগুলোকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল, 17 নম্বর গ্রুপে থাকা মৌলগুলোকে আমরা বলবো হ্যালোজেন, 18 নম্বর গ্রুপে থাকা মৌলগুলোকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। বাকি থাকে 13, 14, 15 এরা হচ্ছে অধাতু। এদেরকে স্পেসিফিকলি কোনো নামে ডাকা হচ্ছে না। তাহলে আমরা এটা শিখতে পারলাম। একটু জেনে নেই এরা কেন ক্ষার ধাতু। শিক্ষার্থীরা, এরা ক্ষার ধাতু। আমরা জানি ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে কি করে, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের অক্সাইড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করি তাহলে সে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করবে, যেটা লবণ। ঠিক একইভাবে মৃৎ, কেন মৃৎ মানে হচ্ছে মাটি। ক্ষার ধাতু আমরা বুঝে নিলাম। ক্ষার ধাতু হচ্ছে এই একই কারণে, অর্থাৎ 2 নম্বর গ্রুপে অবস্থিত। আমরা যদি ম্যাগনেসিয়ামকে নিই, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, তাহলে সেজন্য ক্ষার। আর এই যৌগগুলো কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। এই জন্য এদের নাম হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। অবস্থান্তর মৌল, এদের গ্রুপগুলোকে বলা হচ্ছে, এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নেই। অবস্থান্তর প্রথমেই হচ্ছে এরা পরিবর্তনশীল যোজনী দিবে। যেমন উদাহরণ আমরা আয়নের ক্ষেত্রে যোজনী দেখি 2, 3। এরপরে হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে, লোহার বাদামি এরকম আমরা দেখি। কপার, তুঁত, এটার কালার হচ্ছে নীল। তাহলে এরা কি করে? কালারফুল যৌগ প্রদর্শন করে থাকে। হ্যালোজেন, এরা সমুদ্রের নিচে লবণ হিসাবে পাওয়া যায় হ্যালোজেন। আর শূন্য বা নিষ্ক্রিয় কেন? কারণ এরা রাসায়নিকভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আবারও বলছি, আবারও একটু জেনে নেই। ক্ষার ধাতু, কারণ এদের অক্সাইডগুলো লবণ পানি উৎপন্ন করবে, এজন্য ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কেন? এদের যৌগগুলিতে মাটিতে পাই, আর ক্ষারের যাবতীয় বৈশিষ্ট্য এরা দেখায়। অবস্থান্তর মৌল, এই মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করে? পরিবর্তনশীল যোজনী দেখাবে, রঙিন যৌগ গঠন করবে, আরো আছে জটিল যৌগ গঠন করে। আবার পরিবর্তনশীল যোজনীর উদাহরণ দিলাম, আয়রন 2, 3। কপারের কালার হয় নীল, তাদের রঙিন যৌগের বৈশিষ্ট্য। হ্যালোজেন, এরা হচ্ছে সামুদ্রিক, এদেরকে সামুদ্রিক লবণের মধ্যে পাওয়া যায়। শূন্য গ্রুপ কেন? কারণ এই মৌলগুলো কি করে? আমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর পরিচিতি। আমরা এরপরে শিখব হচ্ছে কোন মৌলকে পর্যায় সারণীতে স্থান দিতে গেলে, অর্থাৎ মৌলগুলোকে আমরা যদি গ্রুপ আর পর্যায়ে জায়গা দিতে চাই তাহলে আমরা কিভাবে সূত্র ফলো করব। শিক্ষার্থীরা, চলো আমরা সেই অংশে চলে যাই। শিক্ষার্থীরা, পর্যায় সারণীতে একটি মৌলের সঠিক অবস্থান তুলে ধরার জন্য আমাদের মৌলের 2টি স্থানকে নির্ধারণ করতে হয়। প্রথমত পর্যায়, দ্বিতীয়ত হচ্ছে গ্রুপ। তাহলে পর্যায় সারণীতে কি কি নির্ধারণ করতে হয়? প্রথমত হচ্ছে
তুমি একটু নিজেরাও প্র্যাকটিস করো, দেখো খুব দ্রুত হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাস করার পর হ্যাঁ এই কাজটা করার জন্য যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস যদি না পারো তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে করা কষ্টকর হয়ে যাবে। এই জন্য ইলেকট্রন বিন্যাসটা আগে আমাদেরকে আমরা শিখেছি তৃতীয় অধ্যায়ে, সেটাকে আবার একটু প্র্যাকটিস করে নিতে হবে। সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস করার পর এর বাইরে শক্তি স্তর 3, তাহলে এর পর্যায় হবে 3। শিক্ষার্থীরা এরপরে ক্লোরিনকে নিয়েছি। দেখো এখানে যদিও ক্লোরিনের S আর P দুইটা অরবিটালে ইলেকট্রন বিন্যাসিত হয়েছে কিন্তু শক্তি স্তর কিন্তু 3 3, তাহলে এর পর্যায় কত হবে 3। অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা ইজ নট ফ্যাক্ট। S এ আছে ইলেকট্রন না P তে আছে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে বাইরের শক্তি স্তর সংখ্যা কোনটা, সেটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানে 3 নম্বর শক্তি স্তর পর্যায় হচ্ছে 3। পরের মূল ক্যালসিয়াম 20, এখানে বাইরের শক্তি স্তর হচ্ছে 4, তাহলে এর পর্যায় হবে কত শিক্ষার্থীরা? यस শিক্ষার্থীরা এটা পর্যায় হবে কত? তাহলে 4। তাহলে আমরা খুব পেয়ে গেলাম, তাই না? খুব সহজ, একেবারে সহজ, খুবই ইজি। আমরা একটু বাসায় প্র্যাকটিস করলে খুব দ্রুত পেয়ে যাব। তাহলে আমরা বাসায় প্র্যাকটিসটা জারি রাখি। হ্যাঁ, এরপরে আমরা গ্রুপে চলে যাই শিক্ষার্থীরা। গ্রুপে যদি আমরা যাই এখানে 3টা নিয়ম আমরা ফলো করব। 3টা নিয়ম করলে খুব চটপট আমি বের করে ফেলতে পারবো, একদম মুহূর্তের মধ্যে গ্রুপটা বের করতে পারবো। তাহলে দেখো নিয়ম 1 আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি। ইলেকট্রন বিন্যাস তুমি করো, করার পর যদি দেখো ইলেকট্রন s অরবিটালে আছে, s অরবিটালে আছে, যেমন এখানে s এ ছিল, এখানে s এ ছিল, শক্তি স্তর 4 s অরবিটাল, শক্তি স্তর 3 s এ একটা অরবিটাল, যেমন আমি এখানে দিয়েছি লিথিয়াম 3 ইলেকট্রন বিন্যাস করেছো। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস দেখো শিক্ষার্থীরা একটা মৌল আছে, একটা ইলেকট্রন আছে, লিথিয়ামের 3 1s2 2s 1, তাহলে s এ কয়টা ইলেকট্রন আছে? বাইরের শক্তি অরবিটাল 2s s s এ কত? p আসলে কিন্তু হবে না, শুধু s, বাইরে শুধু s থাকতে হবে। এই যে বাইরে শুধু s আছে, বাইরে শুধু s আছে, খেয়াল করো এখানে বাইরে শুধু s আছে, বাইরে শুধু s আছে, p আছে, এটা নট কাউন্টেড, এটা আটকে হবে। তাহলে বাইরে শুধু s এ ইলেকট্রন আছে, তাহলে একটা আছে 1 নম্বর গ্রুপ, দুইটা আছে 2 নম্বর গ্রুপ, ঠিক আছে? নিয়ম 2 এর ক্ষেত্রে যদি দেখি, নিয়ম 2 এর ক্ষেত্রে যদি দেখি s ও p এর টোটাল ইলেকট্রন সংখ্যা, বাইরে শক্তি স্তরে s আর p তে যে ইলেকট্রন আছে তার সাথে আবার কত যোগ করবা? 10। কত যোগ করবা? 10। আবারো বলতেছি s ও p অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস 10 হবে তার গুণ। তাহলে এখানে দেখো s এ 2টা, p তে 4টা, 4 আর 2 6, সাথে 10 16। পরেরটা দেখো চটপট আমরা পেয়ে যাব ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 3s2 3p5, তাহলে 5 আর 2 7, সাথে 3 10 17। খুব মজা, তাই না? আমরা বাসায় প্র্যাকটিস করলে আরো দ্রুত পারবো। নিয়ম 3 নম্বরটা দেখো, এই ক্ষেত্রে s আর d আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, যেমন ক্রোমিয়াম 24। ক্রোমিয়াম 24 কেন নিয়েছি জানো? মনে আছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম হয়। কি রকম ব্যতিক্রম? এখানে 3d4 হয়ে 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা লিখি কত? 3d5 4s1। কেন লিখি শিক্ষার্থীরা মনে আছে? ওই যে শক্তি স্তর, অরবিটালের শক্তি স্তরের ক্রম 3d থেকে 4s এর শক্তিটা বেশি ছিল, 3d এর শক্তি বেশি আর 4s এর শক্তি, এই যে শক্তির ক্রম ছিল, সেই জন্য এই অরবিটাল কি করেছিল? পরিপূর্ণ অথবা কি থাকতে চায়? অর্ধপূর্ণ থাকতে চায়। মনে আছে ইলেকট্রন বিন্যাসের করার সময় আমরা করেছিলাম অরবিটাল ইলেকট্রন সংখ্যা হয় অর্ধপূর্ণ থাকো, না হলে কি থাকবে? পরিপূর্ণ থাকবে। এখানে d এর ধারণ ক্ষমতা 10, কিন্তু 5 দিলে সে অর্ধেক হয়ে যায়, স্থিতিশীল হয়, স্টেবল হয়, যে কারণে সে এখানে একটা দিয়ে এরকম ইলেকট্রন বিন্যাস করেছিল। তাহলে d আর s এর টোটাল ইলেকট্রন কয়টা আছে? d এর 5টা, s এ 1টা, তাহলে 5 আর 1 এ হচ্ছে কত? 6। তাহলে তার গ্রুপ কত হবে? 6। यस। এরপরে জিঙ্ক, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করার পর দেখো d এ আছে কত? 10 আর s এ আছে কত? 2। টোটাল ইলেকট্রন সংখ্যা 10 আর 3 12, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে 12। শিক্ষার্থীরা খুব সহজেই কিন্তু আমরা আজকে গ্রুপ আর পর্যায় নির্ধারণ করলাম। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। ম্যাডাম একটু বেশি বাড়ির কাজ দেব যাতে বাসায় বেশি বেশি প্র্যাকটিস হয়। 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তার পর্যায় ও গ্রুপ নির্ধারণ করব। তাহলে পরবর্তী ক্লাসে এখান থেকে আমরা শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো।
হার্টজ।